নমস্কার, শুনছেন শ্রীময়ীর গল্প। আজকে শোনাচ্ছি শ্রীমতী মহাশ্বেতা দেবীর রচনা আবহমান। পাড়াটা যেন বিবাদে বিদ্বেষে মরেছিল এতদিন। মরেই ছিল, তবু জেগে ওঠার একটা উপলক্ষ খুঁজছিল। পাড়ার লাইব্রেরির 100তম বর্ষ উপলক্ষে উৎসবের মধ্যে দিয়ে আবার এতদিনের থমকে থাকা, মরে থাকা পাড়া আবার জেগে উঠল। পাড়ায় যে বিষাক্ত অন্ধকার জমে উঠেছিল তার মূলেও ওই লাইব্রেরি সংলগ্ন জমি। রায়পাড়ার রায়দের প্রতিষ্ঠিত লাইব্রেরি। লাইব্রেরি সংলগ্ন জমিটা দখল করে রেখেছিল রায়দের এক শরিক। ঘরোয়া বিবাদ একদা পাবলিক ইস্যু হয়ে গেল, রাজনীতিক দলবল ঢুকে গেল। সেই থেকে ব্যাপারটি খুব জটিল হয়ে যায়। সুখের বিষয়, স্থানীয় বিধায়ক এটিকে ইজ্জতের লড়াই বলে ধরে নেন। তার হস্তক্ষেপের ফলে ব্যাপারটির সহজ সমাধান হয়। তার জন্যই সম্ভব হল জীর্ণ বাড়ির আমূল সংস্কার, পাঠ্য বইয়ের পাঠকগৃহ, জমিতে ইউক্যালিপটাস রোপণ এবং 5 কাঠা জমিতে মিনি শিশু পার্ক, শতবর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতেই রায়পাড়া উল্লসিত। তবে আসল চমকটি তখনও বাকি ছিল। গোপেশ্বর রায় স্মৃতি গ্রন্থাগার এর নতুন পাঠকগৃহ, শিশু পার্ক উদ্বোধন করতে আসবেন লোকসভা সদস্য আনন্দ মিত্র, যিনি নাকি 5 বছরে একবারও আসেন না, যিনি নাকি তার শৈশব কাটিয়েছেন এই রায়পাড়াতেই। তারপর পরাশ্রিত অবস্থায় লেখাপড়া শেখেন, ফুটবলে পারদর্শিতা দেখিয়ে রেলে চাকরি পান, রেল শ্রমিক ইউনিয়ন করে নেতা হয়ে যান, আর নেতা থেকে এমএলএ, এখন তো আবার এমপি। তার রায়পাড়ায় আসুন বা না আসুন, তার চেষ্টাতেই এখানে রাস্তা বড় হয়েছে, কোয়েট কলেজ হয়েছে, প্রসূতি সদন হয়েছে, রায়দের জমি নিয়ে হাউজিং কোঅপারেটিভ হয়েছে। পাড়ার জন্য করেছেন, নিজেদের দলের জন্য করেছেন। আর 5 বছর সময় পেলে রায়পাড়ার অলি গলিকে পাকা রাস্তা করে দেবেন, বস্তি ভেঙে হাউজিং করবেন, রবীন্দ্র ভবন করবেন, রায়পাড়াকে একেবারে কলকাতা করে দেবেন। অবহেলিত শহরতলি হয়ে যাবে কলকাতা। আরো বাস চলবে, আরো মিনি বাস, কলকাতা কাছে আসবে। কলকাতার কাছে না পৌঁছলে রায়পাড়া বাঁচবে না। এসব কথায় রায়পাড়ার মরা গাঙে বান এসে যায়। সে বানের ধাক্কা জীর্ণ রায়বাড়ির 11 নম্বর শরিক রেনু পিসির দরজাতেও লাগে। রেনু পিসির ছেলে বাবু উত্তেজিত হয়ে এসে বলে, খবর শুনেছ? কি খবর রে? আনন্দ মিত্র আসছে ওই লাইব্রেরির ফাংশনে। সত্যি? হ্যাঁ সত্যি, আমাকে তো বড়দা খবরটা বলল। বেশ আবার রগড়া দিয়ে বলল, তোর মামা হয়, পিসি তাকে ভাই বলতো, এবার পিসি গিয়ে বললে তোকে না অফিসার করে দেয়। রেনু পিসি নিঃশ্বাস ফেললেন। মা, আচ্ছা বড়দা তো পার্টির নেতা, বড় কন্ট্রাক্টর, বাড়িও করেছে তেমনি, ওর ওখানেই উঠবেন জানো। বাবুর চোখে আলোর আশা দপদপ করে। একখানা সার্টিফিকেট দিলে আমার স্কুলের চাকরিটা হয়ে যায় মা। বলছি একবার যাবে? হ্যাঁ যাব, নিশ্চয়ই যাব। তোমাকে চিনবে তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই চিনবে। তোমার বাবা ওকে লেখাপড়া শিখিয়েছিল তাই না? ওর মা এসেছিল ছেলে নিয়ে। বাবা লেখাপড়াও শেখান, আবার রেলের চাকরিটাও করে দেন। ও, তা সম্পর্ক রেখেছিল? কোয়ার্টার পেল, মাকে নিয়ে গেল। আমার তো বিয়ে হয়ে গেল বর্ধমানে, আর আনন্দ হয়ে গেল আবার ব্যস্ত মানুষ। তবে আমার তো আর ভাই ছিল না, আমি ভাইই বলতাম। একবার কি কারণে বর্ধমান গিয়ে পড়েছিল, তা ফোঁটা দিয়েছিলাম অবশ্য। তারপর তো সবই ছিন্ন ভিন্ন। বাবুর বাবা মারা গেলেন। রেনু পিসি, দীপা, নিপা আর বাবুকে নিয়ে আবার বাপের বাড়ি। মেয়েদের বিয়ে বাবাই দেন,
ততদিনে রায়বাড়িতেও সময় বদলের বাতাস লেগেছে। বাড়ি ভাগ হয়ে গেল, বাগান জমি সব সরকার নিয়ে নিল। বাবা গেলেন, মা গেলেন, শরিকে শরিকে ভাগ হলো। আবার রাজনীতিক দল অনুসারে হলো মনের ভাগ। রেনু পিসির দখলে এখন 2খানা ঘর আর সংকীর্ণ উঠোনে কল বাথরুম। রাস্তার দিকের 2টো ঘর থেকে ভাড়া পান। বাবু টিউশনি করে। রেনু পিসিও মান অপমান ভুলে স্কুলে শিশুদের পৌঁছন। 100 টাকা অনেক টাকা। বাবু যদি স্কুলে চাকরি পেত, টিউশনি ভালো পেত। 10 নম্বর শরিকের রজত কলকাতায় অঙ্কের মাস্টার। তার বাড়িতে 7 সকালে এবং সন্ধ্যের পর জমাট কোচিং চলে। রীতিমতো ইনভার্টারে আলো জ্বলে লোডশেডিং এ। ছাত্রছাত্রীরা শাঁসালো ঘরের। রজত নাকি যে প্রশ্ন বলে সেটাই পরীক্ষায় আসে। রজতের বাড়ির অংশটি নতুন করে নিয়েছে ও। ওদিকের শরিকরা বাড়ি ও জমির দালালি করে, তাদের অংশটিও উজ্জ্বল। এই রেনু পিসির বাড়িটুকুই এখন রায়বাড়ির কলঙ্ক। কি করবেন রেনু পিসি? স্বামী যদি জন্ডিস হয়ে অচিকিৎসায় অকালে মারা যান, আর ভাসুর যদি বের করে দেন, আর বাবা যদি সেকেলে খদ্দর পার্টি থেকেই মরে যান, বাবু যদি শৈশব থেকে কেবল অসুখে পড়ে, আর জমি জমার ক্ষতিপূরণের টাকা যদি পান মাত্র 3000, কি করতে পারেন? রেনু পিসি যা হতে পারতেন তাই হয়েছেন। অবশ্য রায়বাড়ি বলতে এখনো তার গর্ব হয়। বাবু বলে, ভুল করছো মা, রায়বাড়ি বলতে যে গর্বটা করো তা তোমার আছেটা কি? বাড়ি সারাতে পারো না, প্রেজেন্ট কিনতে পারো না বলে আত্মীয় কুটুমের বিয়ে বাড়ি যাও না। রায়বাড়ির অন্যেরা দেখো কেমন সময়ের সঙ্গে মানিয়ে চলছে। তার টাকা থাকলে রেনু পিসিও মানিয়েই চলতেন। পথে বেরোতে আর ভালো লাগে না। আম বাগানটা এখন ব্যাংক, ফ্ল্যাট বাড়ি, দোকান। আম বাগানের দিঘিটা হেজে মজে একাকার। রায়দের খামার বাড়ি এখন নিশ্চিহ্ন। সেখানে প্রাইমারি স্কুল, একটা গুদম। আনন্দ বলতো, এসব কিছুই থাকবে না দিদি, তোমার বাবা সময়ের হালচাল বোঝেন না। পূর্ব পাকিস্তান থেকে লোক আসছে দেখছো না, মানুষ মাথা গোঁজার জায়গা পাবে না। তোমার খামার বাড়িতে ধান রাখবে, গোয়াল বাড়িতে গরু, আম বাগান, নারকেল বাগান, এসব কি আর চলে? রেনু বলতেন, সে যা হবার হবে, তুই লেখাপড়া শিখে দাঁড়িয়ে যা তো, মায়ের কষ্ট ঘোচা। রায়বাড়ির সবই মন্দ, কিন্তু এ বাড়ি থেকে কম ছেলে তো আর লেখাপড়া শিখে বেরোয়নি। বাবার বড় স্বাদ ছিল, রায়পাড়া জমজমাট হোক। সত্যেন ডাক্তারকে জমি দিয়ে বসিয়েছিলেন পাড়ায় ডাক্তার থাকুক বলে। পুরনো স্কুল বাড়িটাও তারই দান। যদিও সে কথা কেউই বলে না, তার জ্যাঠা কাকার ছেলে মেয়েরাও বলে না। রেনু পিসির বাবাকে তো ওরা বোকা বলতো। একটা মেয়ে কত আর খাবে, দান ধ্যান করে নাম কিনছে, বোকা আর কাকে বলে? বাবু বুদ্ধিমান ছেলে, রায়বাড়ির নাতি বলে সে কখনো কোনো গর্ব করে না। বন্ধুদের বলে, মা মরবে আর আমিও বেরিয়ে যাব। কে সত্যবন্ধু রায় কবে কি করেছিল তাতে আমার কি, একটা চাকরি জোটে না। তা টিউশনি করেই তো অনেক পাস। হ্যাঁ অনেক, দেখে বুঝিস না? বাবুর কথা ভেবেই রেনু পিসি বুক বাঁধেন। বাবার ডেকে আনা ভাইপো বোনপোদের মধ্যে আনন্দর মতন কৃতি তো কেউই আর হয়নি। সেবার আনন্দ এসেছিল রায়পাড়া। রেনু পিসির কপাল, দীপার সন্তান হবে, তাই জামাই বাড়ি গিয়ে তখন 3 মাস থাকতে হলো। জামাইদেরও বলে দেখেছেন, বাবুর একটা চাকরি কেউই করে দেয়নি। ভীষণ রাগ মেয়েদের। বাড়ি তো বাবুকে লিখে পড়ে দিয়েছ, কিন্তু ধর্মমত তো আমরাও পাই, সেটা তুমি দাওনি। তাহলে বাবুর জন্য আমরা করতে যাব কেন? না, রেনু পিসি এখনকার এই হিসেবই সময়কে বোঝেন না। ভাই বোনের সম্পর্কের মধ্যেও এত হিসেব। আরে বাবা, বাড়ি তো মেয়েদের আছে, তা বেকার ভাইটার জন্যে সামান্য বাড়িটা না হয় উনি দিলেনি, সেটা ওরা চায় কেন? বাবুর জন্যই রেনু পিসির নিজেকে অপরাধী লাগে। অথচ এমন কে আছে যে তার কথা শুনে তার MA পাস ছেলেকে চাকরি দেবে? যাবেন, তিনি আনন্দের কাছেই যাবেন।
বাবা যদি সেদিন আশ্রয় না দিত তাহলে আনন্দ কি আজকের আনন্দমিত্র হতো? আনন্দর মা ছিলেন সম্বোধনে পিসি। তিনি বেঁচে থাকলে আনন্দের সঙ্গে সম্পর্কটা সহজ হতো। কি আর করা যাবে, রেণু পিসির কপালে সকলই শূন্য। তিনিও আজ বহুকাল হলোই মারা গেছেন। রেণু পিসি বাক্স খুলে বসলেন। একটা ভালো কাপড় চাই, একটা ভদ্র জামা। পুরনো চেহারার অবশিষ্ট নেই কিছু। একসময় চুলের বড়ই বাহার ছিল। আনন্দ বলতো দিদি যা পরে তাতেই তাকে মা সরস্বতী মনে হয়। এখন দেখে কি বলবে কে জানে, কতকাল দেখা নেই। কে বা বিশ্বাস করবে যে আজকের মস্ত নেতা আনন্দ মিত্রকে রেণু পিসি হাত খরচ দিতেন? বিয়েতে পাওয়া টাকা থেকে 100 টাকা দিয়ে দীঘা বেড়াতে পাঠিয়েছিলেন। চাকরি পেলে প্রথম শার্ট, প্যান্ট, জুতো, মোজা এই রেণু পিসি কিনে দিয়েছিলেন। এই তো আনন্দর যখন টাইফয়েড হয় তখন তো এই রেণু পিসি সেবা করেছিলেন। আনন্দর কি আর কিছুই মনে থাকবে না? আনন্দর কিছুই মনে ছিল না। ছিল কি ছিল না তা যাচাই করার সময়ও পাননি রেণু পিসি। প্রথমত, ফাংশনের সময় আনন্দ মিত্র গট গট করে সামনে পেছনে দলবল নিয়ে মঞ্চে চলে গেলেন। টকটকে লাল মুখ, চওড়া পাড়ের ধুতি, আদ্দির পাঞ্জাবি, চুলের ছাঁট দারুণ কায়দার। মঞ্চে উঠেই ঘড়ি দেখে মাইক ধরে একটা সংক্ষিপ্ত অগ্নিগর্ভ বক্তৃতা দিলেন। এটা তার বিজয় প্রবেশ। এই রায়পাড়ার কংগ্রেসি জমিদার বাড়িতে একদা তার মা দাসী ছিলেন, আর তিনিও অপমানের অন্ন খেয়ে পড়েছিলেন লেখাপড়া শেখার জন্য। এ কথা বলতে তিনি লজ্জা পান না, বরঞ্চ সেদিনই তিনি প্রতিজ্ঞা করেন কায়েমি স্বার্থের এই সব প্রতিনিধিদের উচ্ছেদ করার সংগ্রামে। রেণু পিসি সভায় এদিক ওদিক চাইলেন। না, পুরনো লোকজন কেউই নেই। তারই ভাই ভাইপোরা আছে, কিন্তু ওরা আনন্দ মিত্রের সঙ্গেই আছে। রেণু পিসি ছাড়া কেউই লজ্জা পাচ্ছে না। বাবু ভিড় ঠেলে মার কাছে এগোলো, চাপা গলায় বলল, উঠে এসো। কোথা যাব? বর্দার বাড়ি। বর্দার বাড়িতেই যাবে, বর্দাকে বলেও রেখেছি, তুমি ওখানেই বলতে পারবে। রেণু পিসি বেরিয়ে এলেন, বললেন, হ্যাঁ, আর কি বলে কিছু লাভ আছে বাবু? সে কি বা বলবে না? এর পরেও বলতে বলিস? মা, আমার কাজটা বাবু। দেখো মা, তুমি জানো আমার স্কুলের কাজটা। চল ঘরে চল, আগে একটু সামলাই। তাহলে তুমি যাবে না? আরে ঘরে তো আগে যাই। রেণু পিসির গলায় কি বা ছিল বাবু না বলতে পারে না। আস্তে আস্তে হাঁটে ওরা দুজন। বাবুর বর্দার বাড়ি আলোয় ঝলমল করছে। ওখানেই তো আসবে। বাবারা 7 ভাই, কেউ তো আশ্রয় দেয়নি সেদিন। তোর দাদু। মানুষ তো এখন এরকমই মা। এত নেমো খারাম, বাবার পাশে বসে খেত। তোর বাবা এলে 3 জনে পাশাপাশি। ঘরে এসে রেণু পিসি কাপড় ছাড়েন, হাত মুখ ধোন, বাবুর মাথায় হাত রাখেন। স্কুলের সেক্রেটারি তো দীপক, ডাক্তারবাবুর ছেলে। হ্যাঁ, হয় 20,000 টাকা দাও স্কুলকে, নয় সার্টিফিকেট আনো। সেদিকে আমার মতন রেজাল্ট। বাবু প্রায় কেঁদেই ফেলে। রেণু পিসি বলেন, কাল সুদেবকে ডাকবি। সুদেবকে? রেণু পিসি যেন অনেক দূরে চলে গেছেন। সবই তো তোর, বাইরের 2টো ঘর, আমাদের ঘরগুলো সব বড় ওকে বেচে দিই। আর কেউ তো আর অত টাকা দিতে চায়নি। আমার বাবার নাম করে স্কুলে দিয়ে দে যত চায়। আমি আর তুই তো বগুহাটির দিকে 2 কাঠা জমি কিনে না হয় মাটির ঘরেই থাকবো। তুই ঠিক একদিন পারবি পাকা ঘর করতে। কিন্তু দিদিরা? আমার বাড়ি তোর জন্যে, ওদের কথা তোকে ভাবতে হবে না। তুমি পারবে সেখানে থাকতে? সব পারবো রে। রায়পাড়া ছাড়লে আমি শান্তিতেই থাকবো। মা যেন জগৎ জননী। বাবু অবাক হয়ে চেয়ে থাকে। রেণু পিসির বুক এখন অনেক শান্ত। যেতে হলো না ভাইপোর বাড়ি, হাত পাততে হলো না আনন্দর কাছে।
বাবার ছবিটা এবার বাঁধিয়েই নেবেন। শেষ হলো আজকের গল্প। খুব শিগগিরই ফিরে আসছি নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন শ্রীময়ীর গল্প। টাটা।